হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি ক্লার্কশিপ মেন পরীক্ষাকে লক্ষ্য করে। তো তোমরা অলরেডি জানো ক্লার্কশিপ মেন পরীক্ষার এক্সাম সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন, এবং গত একটা ক্লাস আমরা করেছি ক্লার্কশিপ মেন পরীক্ষাকে লক্ষ্য করে। সেখানে গ্রুপ বি থেকে আমরা সারাংশর যে ক্লাস সেটা আমরা করে নিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই আমাদের যে প্লেলিস্ট বানানো রয়েছে ক্লার্কশিপ মেন পরীক্ষাকে লক্ষ্য করে, সেই প্লেলিস্ট থেকে আমাদের এই সারাংশের ভিডিওটা দেখে নিতে পারো। খুব সুন্দরভাবে সারাংশ কিভাবে লিখতে হয়, নিয়মাবলী এবং দুখানা সারাংশ প্র্যাকটিস করেছি গত ক্লাসে। তো অবশ্যই দেখে নেবে। এবং যাদের নাম্বার, যারা ইউআর ক্যাটাগরিতে রয়েছে, যাদের নাম্বার মোটামুটি 55 প্লাস আসছে, তারা অবশ্যই ক্লার্কশিপ পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি নেবে, ঠিক আছে? এবং ওবিসি যারা রয়েছে তাদের যদি 50-এর বেশি নাম্বার আসে অবশ্যই প্রস্তুতি নেবে। এসসিদের যাদের 45 এর উপর নাম্বার রয়েছে তারা অবশ্যই প্রস্তুতি নেবে, ঠিক আছে? তো গতকাল আমরা সারাংশ করেছি, ঠিক আছে? যারা গতকাল ক্লাস দেখেছো তারা অবশ্যই আজ ক্লাসটা করবে, এবং যারা দেখোনি তারা অবশ্যই গত ক্লাসের ক্লাসটাও দেখবে এবং আজকেও দেখবে। তো দেখো, গত ক্লাসে আমরা সারাংশ দেখেছি এবং সারাংশের একদম হুবহু সেম রূপ হচ্ছে কি প্রেসিস, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় সারাংশ বলি সেটাই হচ্ছে ইংরেজিতে কি প্রেসিস। আমাদের দেশের নাম যেমন বাংলায় আমরা ভারত বলি, ইংরেজিতে ইন্ডিয়া, কিন্তু ব্যাপারটা একদমই একই। সিমিলারলি বাংলায় আমরা যে ব্যাপারটাকে সারাংশ বলি সেটাকেই আমরা ইংরেজিতে প্রেসিস বলে থাকি। অর্থাৎ গত ক্লাসে সারাংশের যা যা নিয়ম শিখেছি একদম হুবহু সেম টু সেম নিয়ম কিন্তু এই প্রেসিসের ক্ষেত্রেও প্রযোজ্য, ঠিক আছে? এবং বাকি যে রাইটিং গুলো রয়েছে সেগুলো এক এক করে আমি ক্লাস নিয়ে আসবো, তার জন্য একটু ওয়েট করো। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও বিভিন্ন গুরুত্বপূর্ণ পিডিএফ এবং এই সমস্ত ক্লাসের আপডেটগুলো পাওয়ার জন্য। তো যাই হোক, আজকে আমরা কি করব, প্রেসি করব। এবং এই যে প্রেসি লেখার নিয়মগুলো একবার দেখে নেব। দেখো, প্রেসি লেখার নিয়ম আমরা অ্যাকচুয়ালি গত ক্লাসেই করে ফেলেছি, অর্থাৎ সারাংশ লেখার সময়। কেননা সারাংশটাই হচ্ছে প্রেসি, আমি এক্ষুনি বলে দিলাম। তো নতুন করে নতুন নিয়ম আর কোনো কিছুই শেখার দরকার নেই। আমরা যদি সারাংশ লেখার নিয়মগুলোই মনে রাখতে পারি তাহলে একটা প্রেসিও লিখতে পারবো। শুধু সারাংশ হচ্ছে বাংলা ভাষায় আর প্রেসি হচ্ছে ইংরেজিতে, এছাড়া কোনো তফাৎ নেই। তো দেখো, আমরা একবার গত ক্লাসের যে নিয়মগুলো রয়েছে সেইগুলোই একবার দেখে নেব। যারা গত ক্লাসটা দেখোনি তাদের এই নিয়মগুলো দেখলেই একবার করে প্র্যাকটিস হয়ে যাবে। তো দেখো, উদ্ধৃত গদ্যাংশ বা কাব্যাংশ বারবার পড়ে মূল কথাটা কি তা বুঝতে হবে। গতকালে আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম যে তোমাকে একটা প্যাসেজ দেওয়া হবে, সেই প্যাসেজটাকেই কনভার্ট করে বা ছোট করে তার ভিতরের যে অন্তর্নিহিত অর্থ বা প্যাসেজের মধ্যে কি বলতে চাওয়া হচ্ছে বারবার পড়ে তার মূল বক্তব্য কি বা মূল সারটা কি সেটা তোমাকে লিখতে হবে। সিমিলারলি প্রেসিসেও একই, ঠিক আছে? যে একটা তোমাকে প্যাসেজ দেওয়া হবে, সেই প্যাসেজটা বারবার করে পড়তে হবে এবং অবশ্যই প্যাসেজটা কিসে থাকবে, ইংলিশে থাকবে, ঠিক আছে? ইংরাজির কোনো বড় বড় লিটারেচার থেকে বা কোনো রাইটারের লেখা তোমাকে তুলে দেওয়া হবে, তার ভিতরের মূল বক্তব্য বা কথাটা তোমাকে বুঝতে হবে। তারপর কি একই রকম ভাবে সিমিলারলি তাৎপর্যমূলক বাক্য এবং শব্দগুলোকে চিহ্নিত করতে হবে। এর ফলে মূল ভাব বা বিষয়টাই তোমরা বুঝতে পারবে। বড় প্যাসেজ দেওয়া হয়েছে সেটাকে বারবার করে পড়বে। তোমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে যে 60 মিনিটের মধ্যে কি বারবার করে পড়া মানে সম্ভব? অবশ্যই সম্ভব, আহ, কিন্তু সেটাকে খুব তাড়াতাড়ি পড়তে হবে, ঠিক আছে? তুমি যদি খুব ধীরে ধীরে পড়ো তাহলে হবে না, তাহলে টাইমটা চলে যাবে। আর বারবার করে পড়া মানে কি, তুমি নিশ্চয়ই একটা প্যাসেজকে 10 বার পড়বে না, জাস্ট ভালো করে 2 থেকে 3 বার একবার চোখ বোলাবে। এবং এই জন্যই বলছি প্র্যাকটিস করতে, যত বেশি প্র্যাকটিস হবে দেখবে প্যাসেজটা একবার চোখ বোলালেই তোমার অটোমেটিক্যালি বুঝতে পেরে যাবে যে প্যাসেজটার মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট আর কোনগুলো ইম্পর্টেন্ট নয়। ওকে, তারপর দেখো, অনুচ্ছেদের মূল যে বক্তব্যটা তুমি লিখবে অর্থাৎ সারাংশ বা প্রেসিসের মধ্যে যে বক্তব্যটা লিখবে সেটা কিন্তু একদম সহজ এবং সরল ভাষায় লিখতে হবে। তোমাকে যে প্যাসেজটা দেওয়া হবে সেই প্যাসেজের ভাষা হয়তো খুব কঠিন থাকতে পারে, কেননা বড় বড় রাইটাররা লিখে থাকেন, কিন্তু তারা কঠিন ভাষায় লিখলেও তোমাকে যেটা লিখতে হবে বা প্রেসিসটা লিখতে হবে বা সারাংশটা লিখতে হবে সেটা কিন্তু তোমার নিজের ভাষায় একদম সহজ সরল ভাষাতে লিখতে হবে।
তুমি ওই যেন খুব কঠিন ল্যাঙ্গুয়েজ ইউজ করলে হবে না, তাহলে কিন্তু তার মূল বক্তব্যটা পরিষ্কার হবে না। তুমিও যদি খুব কঠিন কঠিন শব্দ ইউজ করো বা কঠিন কঠিন বাক্য ইউজ করো, তাহলে কি হবে, ওই যে প্যাসেজটা দেওয়া হয়েছে সেই প্যাসেজের ভাবটাই ঠিকমতো প্রকাশ হচ্ছে না পাঠকের কাছে। তাহলে অনুচ্ছেদের মূল বক্তব্য একদম সহজ সরল ভাষায় তোমাকে লিখতে হবে। তারপর কি গুরুত্বপূর্ণ যেটা বলেছিলাম, মূল বক্তব্যের 1/3 মধ্যে লিখতে হবে। অর্থাৎ এটা হচ্ছে একটা কি বলবো, আম, নিয়ম বলতে পারো, যে তোমাকে যদি 300 শব্দের কোনো প্যাসেজ দেওয়া হয়, সেই প্যাসেজটাকে আমরা 1/3 করে থিসিস যখন লিখবো বা সারাংশ যখন লিখবো, তখন সেটাকে 1/3 অর্থাৎ 100 ওয়ার্ডে আমাদের নামিয়ে আনতে হবে বা 100 ওয়ার্ডে আমাদের লিখতে হবে। যাই প্যাসেজ থাকবে সেই প্যাসেজের মোটামুটি 1/3 আমাদের লিখতে হবে। এবং 1/3 মানে যে একদম হুবহু 1/3 এরকমটা নয়, সেটা হয়তো 5টা 6টা ওয়ার্ড বেশিও হতে পারে, আবার কমও হতে পারে। অর্থাৎ মোর অর লেস 1/3 আমাদের লিখতে হবে। তারপর কি, দেখো অনুচ্ছেদ সাধু ভাষা চলিত ভাষায় থাকতে পারে, এটা অ্যাকচুয়ালি সারাংশের ক্ষেত্রে খুব ভালোভাবে বোঝা যায়, ইংরাজিতে প্রেসিসের ক্ষেত্রে অতটা বোঝা যায় না। ঠিক আছে, কিন্তু তবুও একবার বলে রাখি যারা গত ক্লাসটা দেখোনি, অনুচ্ছেদ যদি সাধু ভাষা বা চলিত ভাষায় লেখা থাকতে পারে, উত্তর কিন্তু সবসময় তোমাকে কি লিখতে হবে, চলিত ভাষায়। এবং চলিত ভাষা কি, আমাদের নিজেদের একদম কথ্য ভাষা, যেটা আমরা মুখে বলে থাকি কথোপকথনের মাধ্যমে, এবং যেটা একদম সহজ সরল ভাষা। ঠিক আছে, সাধু এবং চলিতের মিশ্রণ করলে চলবে না, এটা ইংরেজির ক্ষেত্রে প্রযোজ্য নয়। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি সারাংশের ক্ষেত্রে প্রযোজ্য। তো যাই হোক, দেখো তারপরে অনুচ্ছেদ থেকে সরাসরি বাক্য নেওয়া যাবে না। তোমাকে প্রিসিসের জন্য যে ইংরাজি প্যাসেজটা দেয়া হবে, সেই প্যাসেজের থেকে তোমরা একদম ডাইরেক্ট কোনো হুবহু বাক্য নিতে পারবে না। ঠিক আছে, কিন্তু অর্থকে চেঞ্জ করে তোমাকে নিজের ভাষায় লিখতে হবে। প্রিসিস মানে কি, প্রিসিস মানে হচ্ছে তুমি একটা প্যাসেজকে ছোট করছো, এবং ছোট করছো কিভাবে, নিজের ভাষায়। বক্তব্য মানে মূল বক্তব্য প্যাসেজের মধ্যে কি রয়েছে সেইটাকে নিজের ভাষায় লেখা। ঠিক আছে, তো সেই জন্য বলা হচ্ছে কি, অনুচ্ছেদ থেকে একদমই সরাসরি কোনো বাক্য নেওয়া যাবে না। হ্যাঁ, অবশ্যই তুমি কিছু ওয়ার্ড তুলতে পারো, কিছু পার্টিকুলার ওয়ার্ড নিতে পারো, কিন্তু একদম হুবহু তুমি কোনো মানে বাক্যকে বা সেন্টেন্সকে তুমি তুলতে পারবে না। তাহলে কিন্তু নাম্বারটা কেটে নেওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপর দেখো আর কি নিয়ম রয়েছে। দেখো, উক্তি প্রত্যুক্তি থাকলে তার নির্যাসটুকু বিবৃতিমূলক রীতিতে নিজের ভাষায় লিখতে হবে। অর্থাৎ প্যাসেজের মধ্যে কারো স্টেটমেন্ট রয়েছে, বা সেই স্টেটমেন্টের এগেনস্টে কোনো রিপ্লাই রয়েছে, তো এইরকম স্টেটমেন্ট বা রিপ্লাই থাকলে সেই স্টেটমেন্ট এবং রিপ্লাইগুলোকে হুবহু লিখলে কিন্তু হবে না। ওই স্টেটমেন্টের মধ্যে এবং রিপ্লাইয়ের মধ্যে কি কথা বলার চেষ্টা করা হয়েছে, যে মূল বক্তব্য, সেটাকে নিজের ভাষায়, একদম নিজের ভাষায় কিন্তু প্রকাশ করতে হবে। তারপর দেখো, অনুচ্ছেদ 3 প্রথম পুরুষ ইংরেজিতে হলে কি হবে, ফার্স্ট পার্সন, অর্থাৎ ঠিক আছে, আই, উই। তারপর মধ্যম পুরুষ অর্থাৎ সেকেন্ড পার্সন, অর্থাৎ ইউ। এইগুলো যদি থাকে, ঠিক আছে, উত্তম পুরুষ এবং মধ্যম পুরুষ অর্থাৎ ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন যদি থাকে, আমরা যখন প্রেসিস লিখব, তখন কিন্তু এগুলোকে আমরা ব্যবহার করব না। তখন কি ব্যবহার করবো তার এগেনস্টে, তারপর ঠিক আছে, উত্তর যখন লিখবো তখন আমরা প্রথম পুরুষ লিখবো, অর্থাৎ থার্ড পার্সন। ঠিক আছে, থার্ড পার্সনে আমরা লিখবো। থার্ড পার্সন মানে কি, হি, সি, দে। ঠিক আছে, এই সমস্ত শব্দগুলো আমরা ইউজ করব প্রিসিস লেখার সময়। অর্থাৎ প্রিসিস যখন লেখা হচ্ছে তখন কিন্তু আর এই যে ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন বলো, এগুলো কিছুই থাকবে না, সেগুলো কনভার্ট হয়ে যাবে কি, থার্ড পার্সনে বা প্রথম পুরুষে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। নেক্সট দেখো, দেখো আলোচ্য অংশের লেখক বলেছেন, বা ইংরেজিতে লিখতে হলে সেটা কি হবে, যে রাইটার সেড দ্যাট বা রাইটার এক্সপ্রেস দ্যাট, এই রকম কথা দিয়ে কোনো রকমই মন্তব্য দিয়ে সারমর্ম বা প্রিসিস তার উত্তর কিন্তু লেখা যাবে না। দেখো, আমি নিয়মগুলো একদম বাংলাতেই রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, কেননা আলটিমেটলি আমরা বুঝতে ভালো পারবো বাংলা পড়লে। ঠিক আছে, কিন্তু লিখতে তো হবে আমাদের ইংরেজিতে এই প্রিসিসটা, সেরকম ভাবে প্র্যাকটিসও করবো। আমি একটু একটু পরেই নিয়মগুলো হয়ে গেলেই প্র্যাকটিসে চলে যাব। তারপর দেখো, অনুচ্ছেদে ব্যবহৃত অলংকার
দৃষ্টান্ত, উদ্ধৃতি, প্রত্যক্ষ উক্তি বর্জন করতে হবে। ঠিক আছে? অর্থাৎ কোনো প্যাসেজের মধ্যে দেখবে কোনো উদাহরণ দেয়া হচ্ছে বা অলংকার ব্যবহার করা হচ্ছে। গত ক্লাসে আমি বলে দিয়েছিলাম। যেমন অলংকার বলতে আমরা যে সমস্ত বাগধারা ব্যবহার করে থাকি, নাচতে না জানলে উঠোন বাঁকা। ঠিক আছে? তো নাচতে না জানলে উঠোন বাঁকা এটা অ্যাকচুয়ালি আমরা বলে থাকি, কিন্তু এর একটা অন্তর্নিহিত অর্থ রয়েছে। অর্থাৎ আমরা যখন কোনো কাজ পারি না, তখন আমরা নিজেদের দোষ না দিয়ে কাজটার দোষ দিই। তাই তো? তাহলে এইরকম উদাহরণ, অলংকার, দৃষ্টান্ত, উদ্ধৃতি, প্রত্যক্ষ উক্তি এগুলোকে কিন্তু বর্জন করতে হবে। তার ভিতরের যে নির্যাস বা মূল বক্তব্য সেটাকে নিজের ভাষায় লিখতে হবে। ওকে? তারপর দেখো প্রেসিস বা সারমর্ম যেটা আমরা লিখবো ইংরেজিতে সেটা কিন্তু একটা অনুচ্ছেদে লিখতে হবে। তোমাকে প্যাসেজ হয়তো ৩-৪টে প্যারাতে বা ৩-৪টে প্যাসেজে দিতে পারে। কিন্তু তোমাকে যখন লিখবে বা তোমাকে যখন লিখতে হবে প্রেসিস, তখন কিন্তু পুরোটাই একটা অনুচ্ছেদেই লিখতে হবে। তারপর কি নিয়ম রয়েছে? দেখো অনুচ্ছেদের বক্তব্যের বাইরের কোনো বিষয় লেখা যাবে না। ঠিক আছে? নিজের ভাষায় লিখতে বলা হয়েছে মানে এমন কিছু প্যাসেজে দেয়াই নেই তার বাইরে থেকে তুমি তোমার নিজের মনের বক্তব্য প্রিসিসের মধ্যে লিখছো, তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু নাম্বারটা কাটা যাবে। অর্থাৎ অনুচ্ছেদের মধ্যে যতটুকু বলা রয়েছে তার মধ্যে থেকেই তোমাকে মূল বক্তব্যটাকে লিখতে হবে। অনুচ্ছেদের বাইরে গিয়ে নিজের ব্যক্তিগত মতামত সেটা কিন্তু একদমই লিখলে হবে না। তারপর এই দেখো যেটা আমি বললাম, মূল ভাবের বাইরে গিয়ে একদমই পার্সোনাল ওপিনিয়ন বা ব্যক্তিগত মতামত প্রকাশ করা যাবে না। ওকে? তো এটা আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কি রয়েছে? দেখো উদ্ধৃত গদ্যাংশ বা কাব্যাংশের লেখকের নাম জানা না থাকলেও উল্লেখ করার দরকার নেই। অর্থাৎ যে প্যাসেজটা দেয়া থাকবে হয়তো তুমি দেখে বুঝতে পারছো এটা হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর বা অন্য কোনো বড় শেক্সপিয়ারের হচ্ছে কোনো প্যাসেজ দেয়া হয়েছে। তুমি হয়তো জানো অথবা না জানো। জানলেও এবং না জানলেও লেখকের নাম কিন্তু দেয়ার প্রয়োজন নেই। তারপর কি রয়েছে? দেখো শব্দ এবং বাক্য ব্যবহারে সংযতভাবে করতে হবে। ঠিক আছে? অর্থাৎ এটা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমেই সম্ভব। এখানে কি বলা হচ্ছে? এই যে ওয়ান ধারে লিখতে হবে তার মানে বাক্য এবং শব্দ সঠিকভাবে ব্যবহার করলেই তোমরা মানে তাহলে ওয়ান ধারে লেখা সম্ভব। এছাড়া কি এমন বাক্য বা এমন শব্দ চুজ করতে হবে যাতে দেখবে একটা বড় অংশের ভাবটা প্রকাশ হচ্ছে। তাহলে কি জিনিসটা ছোট হয়ে যাবে। তাহলে বাক্য এবং শব্দ সংযতভাবে প্রয়োগ করতে হবে। আর কি রয়েছে? যেটা খুবই ইম্পর্টেন্ট, একটি আকর্ষণীয় শিরোনাম দিয়ে উত্তর লিখতে হবে। খুব ইম্পর্টেন্ট শিরোনাম অর্থাৎ হেডলাইন। গত ক্লাস যারা করেছো তারা অবশ্যই জানো। ঠিক আছে? একটা আকর্ষণীয় শিরোনাম কিভাবে দিতে হয় এবং শিরোনামটা তোমরা প্রিসিস লেখার আগে দিতে পারো বা পরেও দিতে পারো। অর্থাৎ তুমি হয়তো শিরোনাম ঠিক করতে পারছো না যে কি শিরোনাম দেবো আমি এই প্যাসেজটা উপলক্ষে। তাহলে এত ভাবনা চিন্তা না করে আগে তুমি প্রিসিসটা লিখে ফেলো। লেখার পরে তারপর তুমি শিরোনামটা লেখো। সবসময় যে শিরোনামটা আগে লিখেই প্রেসিস লিখতে হবে এরকমটা কোনো ব্যাপার নাই। কেননা আগে তুমি জায়গাটা ছেড়ে রাখবে। ঠিক আছে? শিরোনাম লেখার যে স্পেস সেটা তুমি ছেড়ে রেখে আগে তুমি প্রেসিসটা লিখে ফেলো। প্রেসিসটা লেখা হয়ে গেলেই একটা দেখবে আইডিয়া হয়ে যাবে কি শিরোনাম হতে পারে। তারপরে তুমি শিরোনাম লেখো। আর যদি আগে থেকে তুমি শিরোনাম বুঝতে পেরে যাও তাহলে তুমি আগে শিরোনাম লিখে নাও। কোনো ব্যাপার নাই। শিরোনাম পরে লেখো, আগে লেখো। লেখা নিয়ে দরকার। এবং আমি ছক করে দিলাম কেননা তোমাদের ছকছকে লিখতে হবে দেখো। এই যে প্রেসিস বা সারাংশ এগুলো লেখার জন্য তোমাকে একটা এক্সট্রা সিট দেওয়া হবে বা একটা স্পেশাল পেপার দেওয়া হবে। সেই পেপারে কিন্তু এরকম ছক কাটা থাকবে। ঠিক আছে? টেবিল করে থাকবে এবং এই প্রত্যেকটা ঘরে বা বক্সে তোমাকে একটা করে শব্দ লিখতে হবে। দেখো উত্তর লেখার জন্য ছক কাটা ঘর থাকে এবং প্রতিটি ঘরে একটি করে শব্দ ব্যবহার করতে হবে। যারা গত ক্লাসটা করেছো তারা অলরেডি ব্যাপারটা জানো। ওই জন্য বলছি যারা আজকে নতুন তারা কিন্তু গত ক্লাসটা অবশ্যই দেখবে। তাহলে বাংলা যদি সারাংশটা তোমরা দেখে নাও তাহলে ইংরেজি প্রেসিসটা তোমাদের কাছে আর কঠিনই মনে হবে না। ঠিক আছে? কেন জিনিসটা দুটো একদমই এক, শুধু ল্যাঙ্গুয়েজের ফারাক এবং অবশ্যই স্পেলিং বা বানান ভুলের দিকে একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তো এই নিয়মগুলোর উপরেই বেস করে আমরা এবারে প্রেসিস লিখবো। গত ক্লাস সারাংশ লিখেছি এবং আজকে প্রেসিস লিখবো। তো দেখব তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের। আমাদের ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে ক্লার্কশিপ মেন পরীক্ষাকে লক্ষ্য করে ডেসক্রিপটিভ ব্যাচ লঞ্চ করা হয়েছে। যেখানে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী একদম ৬টা যে রাইটিং তোমাদের রয়েছে অর্থাৎ ইংরেজির উপর থেকে রিপোর্ট,
তারপর ট্রান্সলেশন এবং প্রেসিস এবং বাংলার উপর থেকে প্রতিবেদন, অনুবাদ লিখন এবং সারাংশ। 6টা রাইটিং ক্লাসই তোমাদের একদম করানো হবে সুন্দরভাবে। সেরা প্রস্তুতি এখান থেকে পাবে এবং ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে। ধীরে ধীরে অনেক সংখ্যক স্টুডেন্ট কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে এবং খুবই স্বল্প মূল্য রাখা হয়েছে। পরীক্ষার অনেক দেরি রয়েছে, কিন্তু এখন থেকে প্রস্তুতি নিতে হবে, যেহেতু এটা ডেসক্রিপটিভ পেপার, ঠিক আছে? এবং প্রত্যেকদিন লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। সেই জন্য এখনই যুক্ত হয়ে যাও। 9647553612 নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো দেখো, এবার আজকে ক্লাসে আমরা দুখানা প্রেসিস দেখবো। দেখো, প্রথম যে প্রেসিসটা দেওয়া হয়েছে, একটা বড় ধরনের প্যাসেজ দেওয়া হয়েছে। তো প্যাসেজটাকে আমরা প্রথমে পড়বো, তারপরে উত্তরটা মানে প্রেসিসটা করব। একদম যে যে নিয়মগুলো আমরা দেখলাম সেই সেই নিয়ম ফলো করে। তো প্যাসেজটা কি বলছি একটু দেখা যাক। দেখো, প্যাসেজটা একদম সিম্পল ভাষাতেই রয়েছে। তোমরা জাস্ট রিড করবে এবং তার অর্থগুলো বোঝার চেষ্টা করবে। আমি বাংলা অর্থগুলো বলে দেওয়ার চেষ্টা করব। দেখো কি বলছে, স্পিচ ইজ এ গ্রেট ব্লেসিং বাট ইট ক্যান অলসো বি এ গ্রেট কার্স। দেখো, একটা লাইন কিন্তু খুব বড় লাইন, কমা কমা দিয়ে রয়েছে, কিন্তু আমরা প্রত্যেকটা লাইন কি করব, কেটে কেটে পড়বো, যাতে আমাদের অর্থটা বুঝতে সুবিধা হয়। তাহলে কি বলছে, স্পিচ ইজ এ গ্রেট ব্লেসিং বাট ইট ক্যান অলসো বি এ গ্রেট কার্স। অর্থাৎ বক্তব্য একটি মহান আশীর্বাদ, ঠিক আছে? স্পিচ মানে কি, আমরা যে কথা বলছি, অর্থাৎ এই যে আমাদের কথা বলা বা মানে বক্তৃতা বলতে পারো, আমাদের কথার যে আওয়াজ বা শব্দটাকে হচ্ছে স্পিচ বলা হয়ে থাকে। তাহলে কথা বলা বা বক্তব্য, এটা হচ্ছে একটা কি গ্রেট ব্লেসিংস, অর্থাৎ মহান আশীর্বাদ। কিন্তু ইট ক্যান অলসো বি এ গ্রেট কার্স, কিন্তু এটা একটা মহান অভিশাপও হতে পারে। দেখো, ফর এ হোয়াইল ইট হেল্পস আস টু মেক আওয়ার ইন্টেনশন অ্যান্ড ডিজায়ার নো টু আওয়ার ফেলোস। অর্থাৎ কি বলছে, ফর এ হোয়াইল, কিছু সময়ের জন্য, ইট হেল্পস আস, এটা আমাদের সাহায্য করে, টু মেক আওয়ার ইন্টেনশনস, অর্থাৎ আমাদের যে উদ্দেশ্য রয়েছে সেগুলোকে প্রকাশ করতে, অ্যান্ড ডিজায়ার নো টু আওয়ার ফেলোস, এবং আমাদের যে সহকর্মীরা রয়েছে বা আমাদের যে বন্ধুরা রয়েছে তাদের ইচ্ছাগুলো কি জানতে আমাদের সাহায্য করে। অর্থাৎ স্পিচের মাধ্যমে আমরা যেমন আমাদের ইন্টেনশন বা ইচ্ছা বা উদ্দেশ্য আমরা প্রকাশ করতে পারি, সিমিলারলি আমাদের যারা সহকর্মী রয়েছে বা আমাদের যারা চারপাশে যারা যে সমস্ত ব্যক্তিরা রয়েছে বা বন্ধুরা রয়েছে, তাদের ইচ্ছা আমরা জানতে পারি। ইট ক্যান অলসো, ইফ উই ইউজ ইট কেয়ারলেসলি, মেক আওয়ার অ্যাটিটিউড কমপ্লিটলি মিসআন্ডারস্টুড। অর্থাৎ কি বলছে এটা, দেখো, ইট ক্যান অলসো, এটাই আবার, অর্থাৎ এই স্পিচটার কথা বলা হচ্ছে, এটাই আবার ইফ উই ইউজ ইট কেয়ারলেসলি, যদি আমরা সতর্কভাবে ব্যবহার না করি। অর্থাৎ এই যে কথা বলছি, এই কথাগুলোকে যদি আমরা সতর্কভাবে ব্যবহার না করি, মেক আওয়ার অ্যাটিটিউড কমপ্লিটলি মিসআন্ডারস্টুড, তাহলে কি করব, আমাদের যে মানে কি বলবো মনোভাব বা আমাদের যে অ্যাটিটিউড, সেটা কিন্তু ভুলভাবে প্রকাশ করে ফেলবো, বা আমরা কি বলবো আমাদের অ্যাটিটিউডটাকে ভুলভাবে লোকের কাছে তুলে ধরবো। তাহলে অসতর্কভাবে যদি আমরা বক্তব্য বলে থাকি, তাহলে কিন্তু আমাদের অ্যাটিটিউডটা অন্যরকম হয়ে যাবে। তাহলে কি বলছি দেখো, এ স্লিপ অফ টাং, দ্য ইউজ অফ আনইউজুয়াল ওয়ার্ড অর অ্যান অ্যাম্বিগুয়াস ওয়ার্ড অ্যান্ড শো অন মে ক্রিয়েট অ্যান এনিমি হোয়ার উই হ্যাড হোপড টু উইন এ ফ্রেন্ড। কি বলছি, খুবই সুন্দর লাইন এবং এটা খুবই ইম্পর্টেন্ট লাইন, ভালো করে দেখো। এ স্লিপ অফ টাং, অর্থাৎ স্লিপ অফ টাং বলতে এখানে কি বোঝাচ্ছে, যদি আমরা অসতর্কভাবে কথা বলি, অর্থাৎ মানে স্লিপ অফ টাং বলতে এটা অ্যাকচুয়ালি ইংরেজিতে একটা ফ্রেজ। ফ্রেজ মিনস কি বলবো, একটা চলতি কথা বা বাগধারা বলতে পারো, যেটা আমি অলংকার বলছিলাম বা উপমা বলছিলাম, এই জিনিসটাই স্লিপ অফ টাং। স্লিপ অফ টাং মানে হচ্ছে আমরা এমন কিছু বলে ফেলছি যেটা হয়তো আমাদের বলা উচিত নয়, ঠিক আছে? তাহলে অসতর্কভাবে কথা বলাকে বলা হচ্ছে স্লিপ অফ টাং। দেখো, এই স্লিপ অফ টাং বা অসতর্কভাবে কথা বলা, দ্য ইউজ অফ আনইউজুয়াল ওয়ার্ড, অর্থাৎ এমন কিছু শব্দ ব্যবহার করা যেগুলো আমাদের করা উচিত নয়, অর অ্যান অ্যাম্বিগুয়াস ওয়ার্ড। অ্যাম্বিগুয়াস ওয়ার্ড বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ একটা এমন কিছু শব্দ যেটা একদমই মানে ভালো নয় বা খারাপ, ঠিক আছে, যেটা লোকের কাছে একটা খারাপ ধারণা দেয়,
তো এইরকম শব্দ যদি ব্যবহার করি অ্যান্ড সো অন, যদি এইভাবে করতেই থাকি, উই মে ক্রিয়েট অ্যান এনিমি, আমরা কাউকে শত্রু বানিয়ে ফেলতে পারি। হোয়ার উই হ্যাড হোপ টু উইন এ ফ্রেন্ড, যেখানে আমরা একটা বন্ধু বানানোর কথা চিন্তা করেছিলাম, যে বন্ধু তো বানাতে পারবো না, উল্টে কি হবে, একটা শত্রু বানিয়ে ফেলতে পারি। কিসের মাধ্যমে? এই স্লিপ অফ টাঙের মাধ্যমে, অর্থাৎ আমরা ভুল কথা বলার মাধ্যমে, ভুল শব্দ চয়নের মাধ্যমে, যে শব্দ আমাদের ব্যবহার করা উচিত নয় সেই শব্দ ব্যবহার করার মাধ্যমে, যেখানে আমরা একটা বন্ধু আশা করেছিলাম সেখানে একটা শত্রু আমরা বানিয়ে ফেলবো। তারপর কি বলছে দেখো, এগেন ডিফারেন্ট ক্লাসেস অফ পিপল ইউজ ডিফারেন্ট ভোকাবুলারিস। ঠিক আছে, আবার কি বলছে, আবার বিভিন্ন ক্লাস বা বিভিন্ন লেভেলের বা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, এখানে ক্লাস বলতে বিভিন্ন সম্প্রদায় বোঝাচ্ছে বা বিভিন্ন জাতি বোঝাচ্ছে। ঠিক আছে, তো বলছে কি, বা বিভিন্ন শ্রেণী বোঝাচ্ছে। দেখো আবারও বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন শব্দ ভান্ডার ব্যবহার করে থাকে। ঠিক আছে, যেমন তোমরা দেখবে বিভিন্ন জেলার মানুষজনরা বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে থাকে। তুমি দেখবে দার্জিলিং জেলার মানুষজনদের যে সমস্ত ভোকাবুলারি, সেটা কিন্তু সাউথ যে বেঙ্গল রয়েছে সেখানকার মানুষজনদের ভোকাবুলারি আলাদা। তাই কি সেই জন্যই বলছি দেখো, ডিফারেন্ট ক্লাসেস অফ পিপল ইউজ ডিফারেন্ট ভোকাবুলারিজ and the ordinary speech of an uneducated man may strike an uneducated listener as showing pride। অর্থাৎ কি বলছে, এবং একজন অশিক্ষিত মানুষের, দেখো কোথায় গেল, দেখো অ্যান অর্ডিনারি স্পিচ অফ অ্যান আনএডুকেটেড মানুষ, মানে ম্যান, অর্থাৎ কি বলছে, একজন অশিক্ষিত মানুষের সাধারণভাবে ব্যবহার করা বা সাধারণভাবে কথা বলাটা মে স্ট্রাইক অ্যান আনএডুকেটেড লিসেনার, একজন অশিক্ষিত শ্রোতার কাছেও কি মনে হতে পারে, শোয়িং প্রাইড, সে খুব গর্ব করছে বা খুব মানে কি বলবো ভাও খাচ্ছে দেখাচ্ছে, এরকম মনে হতে পারে। একজন অশিক্ষিত ব্যক্তির কাছে বা এক অশিক্ষিত শ্রোতার কাছে অশিক্ষিত বক্তা যদি নর্মাল কথাও বলে, তাহলে মনে হবে একে অপরের কাছে কি মনে হবে, যে এ খুব প্রাইড দেখাচ্ছে বা খুব গর্ব করছে। ঠিক আছে, বা গর্ব প্রদর্শন হিসাবে এটা দেখানো হতে পারে। তারপর দেখো, আনউইটিংলি উই মে ইউজ এ ওয়ার্ড হুইচ বিয়ার্স এ ডিফারেন্ট মিনিং টু আওয়ার লিসেনার্স ফ্রম হোয়াট ইট ডাজ টু মেন অফ আওয়ার ওন ক্লাস। কি বলছে এখানে, এই লাইনটা ভালোভাবে পড়ো। আনউইটিংলি উই মে ইউজ এ ওয়ার্ড, অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে, আনউইটিংলি মানে হচ্ছে অনিচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে আমরা এমন একটি শব্দ ব্যবহার করতে পারি। দেখো, উই মে ইউজ এ ওয়ার্ড হুইচ বিয়ার্স এ ডিফারেন্ট মিনিং, অর্থাৎ যেটা কি করে, একটা অন্য মিনিং করে, টু আওয়ার লিসেনার, আমাদের শ্রোতাদের কাছে, ফ্রম হোয়াট ইট ডাজ টু মেন আওয়ার ওন ক্লাস, যেটা আমাদের নিজেদের কি বলছে, আমাদের নিজেদের শ্রেণীর লোকেদের সাথে মানে কি বলবো, একটা আলাদা অর্থ প্রকাশ করে। তুমি হয়তো বলতে চেয়েছো এক কথা আর প্রকাশ হচ্ছে আর এক কথা। ঠিক আছে, এটা মানে তোমার টোনের ওপর ডিপেন্ড করতে পারে, তুমি কোন সিচুয়েশনে কথা বলছো সেটার উপর ডিপেন্ড করতে পারে, কোন পরিস্থিতিতে কথা বলছো ডিপেন্ড করতে পারে। তাহলে অনিচ্ছাকৃতভাবে আমরা অনেক সময় এমন শব্দ ব্যবহার করে থাকি, হয়তো সেটা আমরা অন্যভাবে বলতে চাইছি কিন্তু তার মিনিংটা কি হচ্ছে, অন্যভাবে যাচ্ছে বিভিন্ন শ্রেণীর মানুষদের কাছে। ঠিক আছে, একই কথার অনেক রকম মানে হয় এবং বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে সেটা বিভিন্ন রূপে সেটা নিয়ে থাকে বা তার কাছে পৌঁছায়। তো দেখো, দাস স্পিচ স্পিচ ইজ নট এ গিফট টু ইউজ লাইটলি উইদাউট থট, অর্থাৎ এই বক্তৃতা বা কথাটা এই বা স্পিচটা কি হচ্ছে, একদম চিন্তা ভাবনা না করে খুব হালকাভাবে ব্যবহার করার মতো কিন্তু গিফট নয়। ঠিক আছে, ভালোভাবে এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ বক্তৃতা বা মানে স্পিচটা চিন্তা ছাড়াই হালকাভাবে ব্যবহার করার মতো কোনো গিফট নয়, বাট ওয়ান হুইচ ডিম্যান্ডস কেয়ারফুল হ্যান্ডলিং। দেখো এল আছে হ্যান্ডলিং, কিন্তু কি বলছে, অবশ্যই অবশ্যই এটাকে যত্ন সহকারে এবং সতর্কভাবে কি বলছে, এটাকে হ্যান্ডলিং করতে হবে বা তোমাকে ব্যবহার করতে হবে। অনলি এ ফুল উইল এক্সপ্রেস হিমসেলফ অ্যালাইক টু অল কাইন্ড অ্যান্ড কন্ডিশন অফ মেন। বলছে একজন মূর্খই সকল প্রকার এবং সকল শ্রেণীর মানুষের কাছে সমানভাবে নিজেকে প্রকাশ করে। অর্থাৎ কি বলতে চাইলো, যে
যেখানে যেমন পরিস্থিতি, যেখানে যেমন শ্রেণীর মানুষ রয়েছে, সেইখানেই কিন্তু তোমাকে সেই রকম ভাবে নিজেকে প্রকাশ করতে হবে। একজন মূর্খ ব্যক্তি নিজেকে সবসময় সবার কাছে সমানভাবে প্রকাশ করে। ঠিক আছে? তাহলে খুবই ইম্পর্টেন্ট একটি প্যাসেজ স্পিচ সম্বন্ধীয়। তো এই প্যাসেজটা পড়ে কি বুঝতে পারছো? এটাই বোঝা যাচ্ছে না যে স্পিচ শব্দটা বা এই যে বক্তৃতাটা, এটা কখনো আশীর্বাদ হিসেবেও কাজ করতে পারে, আবার অভিশাপ হিসেবেও কাজ করতে পারে। যদি আমরা সতর্কভাবে ব্যবহার করি তাহলে বন্ধু বানাবে, আর অসতর্কভাবে ব্যবহার করলে শত্রু বানাবে। এই যে ভুল শব্দ ব্যবহার করলেই কিন্তু বন্ধুর পরিবর্তে আমরা শত্রু বানিয়ে ফেলবো। এবং একই কথার বা একই শব্দের সতর্কভাবে ব্যবহার না করলে তার ভিন্ন ভিন্ন মিনিং ভিন্ন ভিন্ন শ্রেণীর মানুষদের কাছে পৌঁছায়। তাহলে আমাদের কি করতে হবে? চিন্তা ভাবনা করে সঠিক শব্দ সঠিক জায়গায় বা সঠিক শ্রেণীর মানুষদের কাছে বলতে হবে। মূর্খের মতো সব জায়গায় একই রকমের ব্যবহার বা একই রকমের কথোপকথন করলে কিন্তু চলবে না। এটাই হচ্ছে এর মূল বক্তব্য। ঠিক আছে? এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু আনলাইন করে ফেলি এবারে। যদিও সব আনলাইন করা হয়েছে, তো আমি একটু বোল্ড করে দেবো। দেখো, প্রথম লাইনটা ইম্পর্টেন্ট। স্পিচ ইজ গ্রেট ব্লেসিং। ঠিক আছে? অ্যান্ড ইট অলসো ক্যান বি এ কার্স। এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? তারপর দেখো, it helps us to make our intentions and desire to know our fellows. এটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো, it can also, if we use it carelessly, make our attitude completely misunderstood. A slip of tongue, the use of an unusual word or ambiguous word and so on, create enemy. এইটা খুবই ইম্পর্টেন্ট। create enemy where we had hope to win, অর্থাৎ বন্ধু বানানোর পরিবর্তে আমরা শত্রু বানিয়ে ফেলি। এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তারপর দেখো, again different classes of people we use different vocabularies and ordinary speech of an uneducated man may strike an uneducated listeners as showing pride. তাহলে কি বলছে? এই যে এই লাইনটা ইম্পর্টেন্ট। unwittingly we may use a word which bears different meaning to our listener from where it does to mean our own classes. ঠিক আছে? এবং এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। thus the speech is not gift to use lightly without thought. অর্থাৎ চিন্তাভাবনা ছাড়াই সব বক্তৃতা দেয়া, হালকাভাবে নেয়া, এটা কিন্তু কোনো গিফট নয়, বাট ওয়ান হুইচ ডিমান্ডস কেয়ারফুল হ্যান্ডলিং। এটা কিন্তু ইম্পর্টেন্ট। যেগুলো আমি বোল্ড করে দিয়েছি সেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এবার আমরা অ্যান্সার করব। দেখো, এবার প্রথম কি নিয়ম? একটা আকর্ষণীয় শিরোনাম লিখতে হবে। তো দেখো, আকর্ষণীয় শিরোনাম লিখেছি কেয়ারফুল ইউজ অফ স্পিচ, অর্থাৎ স্পিচের সতর্কমূলক ব্যবহার। তো এটা তোমরা নিজেদের মতো করে অন্য রকম ভাবেও লিখতে পারো শিরোনামকে। আমি গত ক্লাসে বারবার করে বলেছিলাম যে আমি যেটা লিখছি বা আমি তোমাদের যেটা লেখাচ্ছি, এটাই যে আলটিমেট একদম সঠিক বা আলটিমেট সুন্দর, এটা কিন্তু একদমই নয়। ঠিক আছে? আমি তোমাদের জাস্ট হেল্প করাচ্ছি, নিয়মগুলোর মাধ্যমে তোমাদের শেখানোর চেষ্টা করছি। এটাই যে একদম পারফেক্ট, এটা কিন্তু একদমই নয়। বাড়িতে তোমরা এই প্যাসেজগুলো নিয়েই নিজেদের মতো করে লেখার চেষ্টা করবে। যতক্ষণ না নিজেদের মতো করে লেখার চেষ্টা করবে, ততক্ষণ লেখার ক্ষমতা আসবে না। পরীক্ষাতে কিন্তু তোমাকে নিজেকে লিখতে হবে। ঠিক আছে? এবং সেখানে হয়তো অন্য প্যাসেজ দিল, তখন কিন্তু সমস্যায় পড়বে। তো নিজে থেকে লেখার চেষ্টা করো বাড়িতে। এই প্যাসেজগুলোই আমার থেকেও দেখবে হয়তো বেটার লিখছো। ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই নিজে থেকে লেখার চেষ্টা করো, কেননা নিজের ভাষায় প্রিসিস এবং সারাংশ দুটোই কিন্তু নিজের ভাষাতেই তোমাদের লেখা উচিত। শুধু এই দুটো কেন, যে কোনো রাইটিং ডিসক্রিপটিভ মানেই হচ্ছে তুমি নিজে কতটা লিখতে পারো, কতটা রিপ্রেজেন্ট করতে পারো, এটা তোমার ক্ষমতার উপর ডিপেন্ড করছে। তো সেই ক্ষমতা অর্জন শুধুমাত্র প্র্যাকটিসের মাধ্যমেই হতে পারে। তো দেখো, একটা সুন্দর শিরোনাম দেওয়া হয়েছে কেয়ারফুল ইউজ অফ স্পিচ। তোমরা যদি অন্যরকম ভাবে লিখতে পারো, অবশ্যই অবশ্যই সেটা লিখবে। এবং যেটা বলছিলাম, দেখো এইরকম তোমাদের একটা টেবিল দেওয়া হবে ছক কেটে কেটে, এবং সেই প্রত্যেকটা বক্সে বা প্রত্যেকটা ঘরে তোমাকে একটা করে ওয়ার্ড নিয়ে লিখতে হবে। তো দেখো আমি কিভাবে লিখেছি এই প্যাসেজটা থেকে। দেখো, স্পিচ ইজ এ ভ্যালুয়েবল গিফট। ঠিক আছে? দেখো, ব্লেসিংসটাকে আশীর্বাদ বলা হয়েছে, তো এটাকে আমি গিফট করে দিয়েছি। তাহলে বক্তৃতা হলো একটা খুবই মূল্যবান, ভ্যালুয়েবল মানে হচ্ছে কি মূল্যবান গিফট। বাট টু এক্সপ্রেস আওয়ার থটস, কিন্তু আমাদের থটগুলো
বা আমাদের চিন্তাগুলোকে এক্সপ্রেস করতে অ্যান্ড ফিলিংস আমাদের অনুভূতিগুলোকে এক্সপ্রেস করতে উই মাস্ট ইউজ ইট কেয়ারফুলি। আমাদের এটা কি করতে হবে? যত্ন সহকারে ব্যবহার করতে হবে। আদারওয়াইজ অন্যথায় উই মে বি মিসআন্ডারস্টুড। অন্যথায় কি হবে? আমাদের ভুল মানে কি আমরা ভুল আমাদেরকে ভুল হিসাবে নিয়ে হতে পারে। উই মে বি মিসআন্ডারস্টুড অর্থাৎ আমাদের ভুল বুঝতে পারে। অ্যান্ড টার্ন আওয়ার ফ্রেন্ডস এবং আমাদের বন্ধুরা কি হতে পারে? ইনটু ফোর্স। ফোর্স মানে হচ্ছে শত্রু। আমাদের বন্ধুরাই কি হবে? শত্রুতে পরিণত হবে। দেখো, ভালোভাবে দেখো, ৩-৪টে লাইনকে একদম একটা লাইনে প্রকাশ করে দেওয়া হয়েছে। এইভাবেই তোমাদের লিখতে হবে। ঠিক আছে? কম্প্যাক্ট লিখতে হবে। ৩-৪টে লাইন রয়েছে, সেটাকে কিভাবে আমি একটা লাইনে প্রকাশ করব? এইটাই হচ্ছে শব্দ এবং বাক্য চয়নের মানে প্র্যাকটিস। এবং এটা তোমাদের কি বারবার প্র্যাকটিসের মাধ্যমে করতে হবে। এটা কিন্তু কেউ শিখিয়ে দেবে না। অবশ্যই তুমি এখান থেকে শিখতে পারো, কিন্তু এই যে ক্ষমতা এটা বিল্ড হবে কিন্তু শুধুমাত্র প্র্যাকটিসের মাধ্যমে। এটা কি বলছে? স্পিচ ইজ এ ভ্যালুয়েবল গিফট। স্পিচ হলো একটা মূল্যবান উপহার। বাট টু এক্সপ্রেস আওয়ার থট, কিন্তু আমাদের মনের ভাব অ্যান্ড ফিলিং অনুভূতি প্রকাশ করতে উই মাস্ট ইউজ ইট কেয়ারফুলি। আমাদের অবশ্যই সতর্কভাবে ব্যবহার করতে হবে। আদারওয়াইজ উই মে বি মিসআন্ডারস্টুড। আমাদের মানুষ ভুল বুঝতে পারে। অ্যান্ড টার্ন আওয়ার ফ্রেন্ডস ইনটু ফোর্স, এবং আমাদের বন্ধুরা শত্রুতে পরিণত হতে পারে। দেখো, ভালোভাবে দেখো তো। দেখো, স্পিচ শব্দ নেওয়া হয়েছে বা স্পিচ কতটা ব্যবহার বলা হয়েছে ব্লেসিংসটাকেই আমরা কি বলেছি? গিফট, এবং গ্রেটের জায়গায় ভ্যালুয়েবল করে দেওয়া হয়েছে। ঠিক আছে? দেখো, আমরা ইন্টেনশন এবং ডিজায়ার, ঠিক আছে, এইটাকে কিভাবে প্রকাশ করেছে? থট এবং ফিলিং। তারপর দেখো, কেয়ারলেসলি যদি ব্যবহার করি আমাদের ভুল বুঝতে পারে, মিসআন্ডারস্টুড ব্যবহার করা হয়েছে। এবং যদি আমরা ভুল শব্দ ব্যবহার করি তাহলে আমাদের এনিমি পরিণত হয়ে যাবে বন্ধুর পরিবর্তে। সেটাকেও দেওয়া হয়েছে, দেখো, টার্ন আওয়ার ফ্রেন্ডস ইনটু ফোর্স। অর্থাৎ একদম ঠিকঠাক ভাবে ব্যবহার করা হচ্ছে। তাহলে দেখো, উই শুড নট ইগনোর দ্য ফ্যাক্ট দ্যাট ওয়ার্ডস ডু নট অলওয়েজ মিন দ্য সেম থিং টু দ্য এডুকেটেড অ্যান্ড আনএডুকেটেড মেন। ঠিক আছে? এই যে একটু আগেই বললাম না, যে বিভিন্ন শব্দের মিনিং কিন্তু বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম ভাবে যায়। যেটা আমি এখানে দেখো আন্ডারলাইন করে দিয়েছি। দেখো, আনউইটিংলি উই মে ইউজ এ ওয়ার্ড হুইচ বিয়ার্স ডিফারেন্ট মিনিং টু আওয়ার লিসনার্স ফ্রম হোয়াট ইট ডাজ মিন টু আওয়ার ওন ক্লাসের। অর্থাৎ বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে বিভিন্ন ধরনের শব্দের মিনিং গুলো যায়। তাহলে এটাই হচ্ছে এখানে বলা হচ্ছে উই শুড নট ইগনোর দ্য ফ্যাক্ট। আমাদের এই ব্যাপারটা বা এই ফ্যাক্টটা একদমই ইগনোর করা উচিত নয়, দ্যাট যে ওয়ার্ডস ডু নট অলওয়েজ মিন দ্য সেম থিং টু দ্য এডুকেটেড অ্যান্ড আনএডুকেটেড মেন। অর্থাৎ শিক্ষিত এবং অশিক্ষিত ব্যক্তির কাছে যে একই অর্থ বহন করে প্রত্যেকটা শব্দ, ঠিক আছে, সরি, একই অর্থ বহন করে না প্রত্যেকটা শব্দ, এটা কিন্তু একদমই আমাদের ইগনোর করা উচিত নয়। অর্থাৎ বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম অর্থ বহন করে এক একটা শব্দ। তারপর দেখো, ওয়ার্ডস মাস্ট দেয়ার ফোর বি ইউজড উইথ গ্রেট কশন অ্যান্ড ট্যাক্ট। অর্থাৎ কি বলছে? তাই জন্য প্রত্যেকটা শব্দকে খুব যত্ন সহকারে বা সতর্কভাবে, দেখো, কশন, গ্রেট কশন অর্থাৎ খুবই সতর্কভাবে এবং ট্যাক্টের সাথে, ট্যাক্ট মানে হচ্ছে একটু ভেবে চিনতে বা চিন্তা করে ব্যবহার করা উচিত বা ব্যবহার করতে হবে। ওকে, আশা করি প্রিসিসটা তোমরা বুঝতে পেরেছো। এই প্রিসিসটা তোমরা নিজে থেকে অন্যভাবে লেখার চেষ্টা করবে বাড়িতে, তাহলে কিন্তু আরো সুন্দরভাবে প্র্যাকটিসটা হবে। এটাই লেখা রয়েছে মানে কিন্তু এটাই যে একদম আলটিমেট, সেরকমটা কিন্তু নয়। দেখো, আমি কিন্তু হুবহু লাইন কপি করিনি, যেমনটা নিয়মে বলা হয়েছিল সেটা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। কিছু কিছু ওয়ার্ড নেওয়া হয়েছে, যেমন মিসআন্ডারস্টুড ওয়ার্ডটা নেওয়া হয়েছে, এডুকেটেড আনএডুকেটেড মেন নেওয়া হয়েছে। ঠিক আছে, কিছু কিছু শব্দ নেওয়া হয়েছে, কিন্তু হুবহু যে একদম আমি বাক্য বা সেন্টেন্স কপি করেছি এরকমটা নয়। আর একটা কি নিয়ম ছিল, ওয়ান থারে লেখা। তো একবার দেখে নাও কতগুলো শব্দ রয়েছে। আচ্ছা, লাইনগুলো নিই। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯টা লাইন। কতগুলো ওয়ার্ড রয়েছে পার লাইনে আমি একটা এভারেজ গুনে নিই। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১।
ঠিক আছে, আমি এভারেজ 20টার ধরলাম, তাহলে 20 × 9, তাহলে 180টা কি রয়েছে, ওয়ার্ড রয়েছে। তাহলে 1/3 করতে গেলে আমাকে কি করতে হবে, 3 দিয়ে ভাগ করলে মোটামুটি 60 ওয়ার্ডে আমাদের লেখা উচিত। তো দেখে নেওয়া যাক, দেখো 1, 2, 3, 4, 5, 6, 6টা লাইন, আর প্রত্যেকটা লাইনে কত করে ওয়ার্ড রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, দেখো একদম 6 × 10, 60 ওয়ার্ডেই হয়ে গেছে জিনিসটা। তাহলে 1/3 মোটামুটি আমাদের এই প্রেসিটা লেখা হয়েছে। আরো একটা নিয়ম এখান থেকে দেখলাম। ঠিক আছে, তো এটা এইভাবেই তোমাদের লিখতে হবে, এবং বারবার করে বলছি নিজে থেকে লেখার চেষ্টা করো। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। আমরা নেক্সট প্রেসিতে চলে যাব। আজকে ক্লাসের 2 নম্বর প্রেসি দেখো। এই প্রেসিটা একটু ছোট মতো রয়েছে, পরীক্ষাতে ছোট প্রেসিও দেওয়া হয়ে থাকে অনেক সময়। দেখো এটা পড়া যাক কি বলছে। দেখো, এ গুড বুক ইজ ওয়ান অফ আওয়ার বেস্ট ফ্রেন্ড। অর্থাৎ একটা খুব ভালো বই আমাদের বেস্ট ফ্রেন্ডের মধ্য থেকে একজন। ঠিক আছে, অর্থাৎ আমাদের বন্ধুদের মধ্যে থেকে একজন খুব ভালো বন্ধু হচ্ছে কি একটা গুড বুক। ইট ইজ দ্য সেম টুডে দ্যাট ইজ অলওয়েজ, ওয়াজ অ্যান্ড উইল নেভার চেঞ্জ। অর্থাৎ কি বলছে, এটা চিরকাল এইরকমই ছিল এবং এটা কখনোই পরিবর্তন হবে না। অর্থাৎ একটা ভালো বই যে সবসময় মানুষের সব থেকে ভালো বন্ধু হয়ে থাকে, এটা আগেও ছিল এবং এটা কোনো রকমই পরিবর্তন হবে না। ইট ইজ দ্য মোস্ট পেশেন্ট অ্যান্ড চেয়ারফুল অফ কম্প্যানিয়ন্স। অর্থাৎ কি বলছে, এটা সব থেকে ধৈর্যশীল এবং চেয়ারফুল, অর্থাৎ আনন্দদায়ক বা প্রফুল্ল কি কম্প্যানিয়ন মানে হচ্ছে আমাদের সাথী বা সঙ্গী। তারপর কি বলছে, ইট ডাজ নট টার্ন ইটস ব্যাক আপন আস ইন টাইমস অফ অ্যাডভার্সিটি অর ডিস্ট্রেস। অর্থাৎ কি বলছে, এটা কখনোই আমাদের প্রতিকূলতা এবং দুর্দশার সময় আমাদের মুখ থেকে মুখ ফিরিয়ে নেয় না। অর্থাৎ একটা ভালো বই সবসময় আমাদের পাশে থাকে আমাদের দুর্দশা এবং খারাপ সময়ে। কখনোই একটা ভালো বই সে তার মুখ ফিরিয়ে নেয় না। ইট অলওয়েজ রিসিভস আস উইথ দ্য সেম কাইন্ডনেস, amusing and instructing us in youth, comforting and consoling us in age. কি বলছে, it always receives us with the same kindness, amusing and instructing us in youth. অর্থাৎ এটা সর্বদা আমাদের দয়া দিয়ে গ্রহণ করে। তার যে একটা বইয়ের মধ্যে যে ভালোবাসা রয়েছে, কাইন্ডনেস রয়েছে, সেই দিয়ে গ্রহণ করে। অ্যামিউজিং এবং ইনস্ট্রাক্টিং আস ইন ইউথ, এবং আমাদের যে যৌবনকাল, সেই যৌবনকালে একটা সঠিক নির্দেশনা দেয়। ঠিক আছে, এবং কমফোর্টিং অ্যান্ড কনসোলিং আস ইন এজ, এবং বার্ধক্যে আমাদের যৌবনে যেমন আমাদের নির্দেশ দেয় কিভাবে আমাদের এগোতে হবে, সিমিলারলি বার্ধক্যে একটা ভালো বই কি করে আমাদের আরাম দেয় এবং আমাদের সান্ত্বনা দেয়। কমফোর্টিং হচ্ছে আরাম দেয়া এবং কনসোলিং মানে হচ্ছে সান্ত্বনা দেয়া। ঠিক আছে, তো খুবই সুন্দর একটা প্যাসেজ দেওয়া রয়েছে। তো প্যাসেজটা পরে আমরা কি বুঝতে পারছি, প্যাসেজটা দেওয়া হয়েছে নিশ্চয় একটা বই সম্পর্কে, যে বই আমাদের বন্ধু, বই সবসময় আমাদের পাশে থাকে, সেটা খারাপ সময় হোক বা ভালো সময় হোক। এবং আমাদের যৌবনকালে বই আমাদের পথ দেখায়, এবং বয়স বার্ধক্য কালে বই আমাদের কি করে থাকে, আমাদের সান্ত্বনা দেয় বা শান্তি প্রদান করে। তো এটাকে আমরা কি করব, প্রেসিতে কনভার্ট করব। তো এখানে কি কি ইম্পর্টেন্ট লাইন দেখা যাক, দেখো এ গুড বুক বেস্ট ফ্রেন্ড, এটা ইম্পর্টেন্ট। তারপর দেখো মোস্ট পেশেন্ট অ্যান্ড চেয়ারফুল কম্পেনিয়ন, এটা ইম্পর্টেন্ট। তারপর দেখো ডাস নট টার্ন ইটস ব্যাক আপন টাইমস অ্যান্ড অ্যাডভার্সিটি অর ডিস্ট্রেস, খারাপ সময় মুখ ফিরিয়ে নেয় না। এবং দেখো সেম কাইন্ডনেস, অ্যামিউজিং এবং ইনস্ট্রাক্টিং ইন ইউথ অ্যান্ড কমফোর্টিং অ্যান্ড কনসোলিং আস ইন এজ। এই লাইনগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এই লাইনগুলো থেকেই কিন্তু আমাদের কি করতে হবে, বা বাক্যগুলো থেকে আমাদের বেশি লিখতে হবে। অ্যান্সারটা দেখো, তো একটা শিরোনাম আমি দেওয়ার চেষ্টা করেছি, দেখো ইম্পর্টেন্স অফ বুক ইন লাইফ, অর্থাৎ আমাদের জীবনে বইয়ের গুরুত্ব। তো শিরোনামটা তোমরা নিজে থেকে অন্যরকম ভাবে লিখতে পারো, আরো আকর্ষণীয় লিখতে পারো। ঠিক আছে, আমারটাই যে একদম পারফেক্ট এরকমটা নয়, আমি আগেও বলেছি। তো ইম্পর্টেন্স অফ বুক ইন লাইফ, তো আমি মোটামুটি একটা আকর্ষণীয় শিরোনাম দেওয়ার চেষ্টা করেছি। এবার প্রেসি লিখবো, দেখো ছক করা রয়েছে। তো দেখো, এ সুপিরিয়ার বুক ইজ এ কনস্ট্যান্ট অ্যান্ড চেয়ারফুল বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, এখানে একটা কমা হবে,
এখানে একটা কমা হবে। তো কি বলছে দেখো, এ সুপিরিয়ার বুক, দেখো এ গুড বুকটাকে আমি কি করে দিয়েছি, সুপিরিয়ার করে দিয়েছি। সুপিরিয়ার মানে হচ্ছে খুব মহান, ঠিক আছে। তাহলে একটা মহান বই ইজ এ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি, এই যে নেভার চেঞ্জ, যে পরিবর্তন হয় না, তাহলে কনস্ট্যান্ট মানে হচ্ছে কি ধ্রুবক, তাহলে নেভার চেঞ্জকে আমি পরিবর্তন করে কি করলাম, কনস্ট্যান্ট করে দিলাম। অ্যান্ড চিয়ারফুল বেস্ট ফ্রেন্ড, দেখো চিয়ারফুল শব্দটাকে আমি এখান থেকে নিয়েছি। আমি একদম বললাম হুবহু তোমরা সেন্টেন্স কপি করবে না, কিন্তু একটা দুটো ওয়ার্ড তুমি অবশ্যই নিতে পারো। তাহলে সুপিরিয়ার বুক ইজ এ কনস্ট্যান্ট অ্যান্ড চিয়ারফুল কি, বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড শব্দটাকে আমি নিয়েছি। তারপর দেখো কমা দিয়ে, এখানে একটা কমা দিয়েছি আমি, কমা দিয়ে অর্থাৎ লাইনটা চলছে, এ টলারেন্ট কম্পেনিয়ন অফ অ্যাডভার্স সিচুয়েশন। আচ্ছা এখানে ফুল স্টপ করবে, ঠিক আছে। কি বলছে, এই টলারেন্ট কম্পেনিয়ন, টলারেন্ট মানে কি, এই যে পেশেন্ট, পেশেন্ট মানে হচ্ছে ধৈর্যশীল, টলারেন্ট মানেও ধৈর্যশীল। তো পেশেন্ট যেহেতু এখানে বলা হয়েছে, তো আমি একটু ঘুরিয়ে লিখলাম টলারেন্ট কম্পেনিয়ন। কম্পেনিয়ন মানে কি হচ্ছে, সাথী অফ অ্যাডভার্স সিচুয়েশন, অর্থাৎ খুবই দুর্দশাজনক বা খুবই খারাপ পরিস্থিতির একজন ধৈর্যশীল কি সাথী হচ্ছে এই বই। তাহলে একটা লাইনে দেখো আমি দুটো লাইন কি করে দিয়েছি, সরি তিনটে লাইন, একটা লাইনে আমি তিনটে লাইন কি করে দিয়েছি, মার্চ করে দিয়েছি। দেখো এ সুপিরিয়ার বুক ইজ এ কনস্ট্যান্ট অ্যান্ড চেয়ারফুল বেস্ট ফ্রেন্ড, কমা দিয়ে এ টলারেন্ট কম্পেনিয়ন অফ অ্যাডভার্স সিচুয়েশন, তারপরে ফুল স্টপ। তারপর কি বলছে দেখো, ইট গাইডস ইন ইউথ উইথ গ্রেট কাইন্ডনেস, অর্থাৎ আমাদের যৌবনকালে এটা আমাদের কি দেখায়, গাইড করে বা পথ দেখায়। উইথ গ্রেট কাইন্ডনেস অর্থাৎ খুব ভালোবাসার সাথে, অ্যান্ড শুটিং ইন ওল্ড এজ, এবং বয়সকালে আমাদের কি করে, শুটিং মানে হচ্ছে প্রশান্তি, প্রশান্তি দেওয়া, এবং বয়স্ককালে আমাদের প্রশান্তি দেয়। দেখো এই কমফোর্টিং এবং কনসোলিংকে একসাথে আমি কি করে দিয়েছি, সুদিং করে দিয়েছি। এবং আমাদের যেহেতু যৌবনকালে দেখো অ্যামিউজিং এবং ইনস্ট্রাক্টিং আমাদের নির্দেশ দেয়, সেটাকে কি করে দিয়েছি, গাইড করে দিয়েছি। তাহলে এইভাবে তোমাদের লিখতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো, দেখি একটু নিয়মগুলো ঠিকঠাক হলো কিনা। আচ্ছা 1/3 হয়েছে কিনা একটু দেখে নিই, 1 2 3 4, আর এই দিকে 4.5 আমি লাইন বলতে পারি, কতগুলো ওয়ার্ড রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, ঠিক আছে। তো 18টা ওয়ার্ড এভারেজে রয়েছে, এবং কতগুলো করে লাইন রয়েছে এখানে, 4টে লাইন রয়েছে। তাহলে 18 ইন্টু 4 কত হয়ে যাবে, 72টা। আমি 70 ধরলাম, 70-এর 1/3 কত হবে, 70-এর 1/3 হয়ে যাবে প্রায় 24 বা 25 আমি লিখে দিলাম, ঠিক আছে। তো 25টা লাইনে হয়েছে কিনা দেখে নিই। দেখো 1 2 3টে লাইন, আর প্রত্যেকটাতে কি করে রয়েছে, 10টা করে বক্স রয়েছে, বা কটা করে বক্স রয়েছে দেখে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ। তার মানে প্রায় 30টা শব্দ, এখানে অ্যাকচুয়ালি 28টা শব্দ। তো মোটামুটি 1/3 হয়ে গেছে, ঠিক আছে। আমি গত ক্লাসে বলেছিলাম 1/3 মানে একদম পারফেক্ট 1/3 এরকমটা কিন্তু নয়। 25টা আসছে মানে 25টা এটা 30 হতে পারে, বা এটা 20 হতে পারে, কিন্তু 25 কখনোই 50 হয়ে যাবে না, ঠিক আছে। মোটামুটি 5টা শব্দ বেশি, 5টা শব্দ কম, 6টা শব্দ বেশি, 6টা শব্দ কম হতে পারে, কিন্তু কখনোই সেটা 20টা শব্দ বেশি হয়ে যাবে না। তাহলে এটা কিন্তু কোনো রকম প্রেসই দাঁড়ায় না, বা সারাংশ দাঁড়ায় না। এবং খুব সুন্দরভাবে লেখার চেষ্টা করা হচ্ছে আকর্ষণীয় শিরোনাম দিয়ে। এবং আরেকটা জিনিস বলে রাখি, তোমরা শিরোনাম দিয়ে অনেকে এরকম ঢেউ খেলিয়ে সমুদ্র করো, লাইন টানো, কত রকম কায়দা করো, এটা লাল কালি, এটা নীল কালি, এটা কালো কালি, এটা নীল কালি। পরীক্ষার হলে এইসব একদমই করতে যাবে না, বারবার করে বলছি। যত বেশি কায়দা মারবে তত নাম্বার কমবে। এটা কিন্তু তোমার আর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নেই, এটা কিন্তু চাকরির পরীক্ষা। আর এত কিছু কায়দা করতে গেলে সময় পাবে না, 6টা রাইটিং লিখতে তোমাদের হবে। তো খুবই খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। এবং যে কালিতে লিখবে, যদি ব্ল্যাকে লিখে থাকো পুরোটাই ব্ল্যাকে লিখবে, যদি ব্লুতে লিখে থাকো পুরোটাই ব্লুতে লিখবে, ঠিক আছে। কালি একদম চেঞ্জ করবে না। এবং দেখো একটা প্যাসেজেই পুরোটা লেখা হয়েছে, যা যা আমরা নিয়ম দেখেছি প্রেসি বা সারাংশ লেখাতে, সেই ঠিক ঠিক নিয়মগুলি ফলো করা হয়েছে। প্যাসেজের বাইরের কোনো বক্তব্য বা আমার মন গড়া কোনো কথা বা আমার মন গড়া কোনো পার্সোনাল ওপিনিয়ন এখানে দেওয়া হয়নি। যা যা নিয়ম এখানে দেখানো হয়েছে একদম সেম সেম নিয়মগুলো অ্যাপ্লাই করা হয়েছে। এবং কাজটা শেষ করবো তার আগে আরো একবার ভালো করে আমি তোমাদের বলছি,
আমি যেগুলো লেখাচ্ছি এগুলোই যে একদম আল্টিমেট পারফেক্ট, একদমই নয়। এগুলো তোমাদের হেল্পের জন্য দেখানো হচ্ছে। এইরকম ভাবে লিখতে হবে। বাড়িতে তোমরা নিজেদের মতো করে লেখার চেষ্টা করো, নিজেদের মতো করে ঘুরিয়ে লেখার চেষ্টা করো। হতে পারে সেটা আমার থেকেও সুন্দর তোমাদের লেখা হচ্ছে, কিন্তু অবশ্যই অবশ্যই নিজেদেরকে লেখার চেষ্টা করো, না হলে কিন্তু কখনোই প্র্যাকটিস হবে না। ওকে, তো এই দুটো যে প্রেসি আমি করালাম, বাড়িতে তোমরা নিজেরাই চেষ্টা করো, নিজেরাই লেখার চেষ্টা করো, দেখো আরো সুন্দরভাবে লেখা লিখতে পারছো কিনা এই এই নিয়মগুলো ফলো করে, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই খুব ভালো হবে। তো যাই হোক, আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। যা যা নিয়ম করালাম, গত ক্লাসটা যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। এবং ক্লাসটা শেষ করব, গুরুত্বপূর্ণ ঘোষণা আরো একবার। আমাদের ডিসক্রিপটিভ ব্যাচ ক্লাসিক মেন পরীক্ষাকে লক্ষ্য করে, যেখানে 6টা রাইটিংই তোমাদের শেখানো হবে: রিপোর্ট, ট্রান্সলেশন, প্রেসিস, প্রতিবেদন, অনুবাদ এবং সারাংশ। তো অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে। যারা এখনো যুক্ত হতে চাও তারা যোগাযোগ করো 9647553612 নাম্বারে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও। বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।